স্বাগত আমাদের এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। আমরা দিনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই আয়োজনে। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে পরিবর্তিত বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার এবং ছাত্র অভ্যুত্থান নিয়ে আমরা কথা বলবো। তাই শিরোনাম রেখেছি রাজনীতি ও রাষ্ট্র সংস্কার। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুখপাত্র অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার, আপনার কাছে শুরুতেই আসতে চাই। এই যে আমরা দুটো শিরোনাম পড়লাম, খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কঠিন সময় পার করছি আমরা পড়ছি যে অথই পানিতে ভাসছে প্রায় 9.5 লাখ পরিবার, হাহাকার বানভাসী মানুষের। অন্যদিকে আরেকটি ভালো খবর যেটি আমরা দেখছি তা হলো যে বন্যার দুর্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন একাটা বাংলাদেশ, এটি নতুন একটি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এই যে বন্যার কারণ এবং ভারতের মনোভাব নিয়ে প্রথমেই আপনার কাছে জানতে চাব। বন্যার যেটি কারণ অনেকেই নানাভাবে উপস্থাপন করছেন, তো আমাদের মূল কারণটা হচ্ছে যে কী কারণে বন্যা হলো সেই বিষয়টি কিন্তু সঠিকভাবে প্রচারিত হচ্ছে না। যখন বন্যার মূল কারণ হিসাবে যে ভারতকে দায়ী করা হচ্ছে, সেটাও যেরকম একাংশ সত্য কিন্তু পুরাটাই সত্য নয়। যেমন ধরেন যে আজকে যে গোমতী নদীর উপরে যে ডম্বুর ড্যাম ওনারা করেছিলেন, সে ডম্বুর ড্যামটা কিন্তু মূলত পানি সংরক্ষণাগার হিসাবে ওনারা তৈরি করেছিলেন, কিন্তু অতিবৃষ্টির কারণে সেটিকে আর ওরা ধারণ ক্ষমতার বাইরে হওয়ার কারণেই তারা সেটিকে ছেড়ে দিয়েছেন। কিন্তু অতীত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় 31 বছর কিন্তু ওই অঞ্চলটা বন্যায় এভাবে হয়নি। সেই কারণে এই যে বৃষ্টিপাত মূলত একটি বৈশ্বিক কারণ, যেটি হচ্ছে আমরা যে ব্যবস্থার মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অবস্থান করছি এবং বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বসবাস করছি, আমরা একটা জিনিস দেখছি যে প্রকৃতি এবং জলবায়ুর উপরে আমাদের যে অমানবিক যে আচরণ, সেই আচরণের প্রতিশোধ হিসেবেই প্রকৃতি আজকের এই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যেমন ধরুন, আমাদের দেশের রাজনীতিতে যারা আছেন সেই দুর্বৃত্তায়নের রাজনীতিবিদরা এবং তার চেলাচামণ্ডরা নদী দখল করেছে, জলা দখল করেছে, বিল দখল করেছে। মানে প্রকৃত অর্থে আমাদের যে নদী, নালা, খাল, বিল সবই ভরাট হয়ে গেছে। এবং ধরেন বৃহৎ যমুনা নদী যদি আমরা ধরি, আমি যমুনা পাড়ের মানুষ, যমুনা নদীর আজ থেকে 50 বছর আগে কিংবা 30 বছর আগেও যে খরস্রোতা যমুনাকে দেখেছিলাম, এখন সেই যমুনার মধ্যে এতই চর পড়েছে, কিন্তু সরকার কখনো সেটিকে যে ড্রেজিং করার দরকার, নদীর মূল রেখার মধ্য দিয়ে নদীকে প্রবাহিত করার দরকার কিন্তু করেনি। এবং পাকিস্তান সময় থেকে শুরু করে সেই রংপুর থেকে শুরু করে বাঘাবাড়ির যে নদীর বেড়ার পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ শুরু করছে, হাজার হাজার কোটি টাকার সেই বাঁধ নির্মাণ করেছে এবং কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে। এ পর্যন্ত 5 বার নতুন করে বাঁধ নির্মাণ করা হয়েছে, ড্যাম নির্মাণ করা হয়েছে, কিন্তু সেখানে শুধু কোটি কোটি টাকা নদীগর্ভে চলে গেছে, মানুষের কল্যাণে আসেনি। মানুষ, হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়েছে, জমি জমা হারিয়েছে। একটা সঠিক পরিকল্পনা না করার কারণেই সেগুলো হয়েছে। মূলত এই প্রকল্পগুলোই হচ্ছে তাদের চুরির আধার,
অর্থাৎ সেখানে ব্যাপক পরিমাণ অর্থ লোপাট করা হয়েছে। আমরা এই অর্থ লোপাট নিয়ে আসবো আরও একবার আপনার কাছে। তার আগে আমি যদি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আপনার কাছ থেকে একটু জানতে চাব, আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলনের আপনি প্রধান সমন্বয়ক। গত বছর আপনারা একটি বলেছিলেন যে দেশে লুটপাট ও পাচার বন্ধ সহ 4 দফা একটি প্রস্তাব আপনারা করেছিলেন। এই যে এখন পরিবর্তিত বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার এখন সবচেয়ে বেশি ধ্বনিত একটি শব্দ। আপনার কাছে কি মনে হয় যে আপনারা সেই রাষ্ট্র সংস্কার চেয়েছিলেন আর এখনকার যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা আমরা বলছি সবাই, তার সাথে আপনি কতটুকু একমত? না, প্রথমত ধরেন আপনাদের ধন্যবাদ যে আমরা রাষ্ট্র সংস্কার বলতে যে কথাগুলি আসলে বলার চেষ্টা করেছি, বাংলাদেশে আজকে যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন তারা কম বেশি সেই কথাগুলি বলছেন, কিন্তু এর বাইরে তারা বলছেন খুব একটা এরকম আমরা শুনি নাই। এটা হতে পারে যে আমরা যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, আমরা এই কথাগুলি বলার আগে আমাদের নিজেদের মধ্যে অনেক আলোচনা করতে হয়েছে। আমরা যেভাবে বিষয়টাকে ধরেন তুলে আনার চেষ্টা করেছি, যারা শুনতে এটাতে আসলে অভ্যস্ত হয়েছে কিংবা পছন্দ করেছেন, তাদের কাছ থেকে শোনার সময় হয়তো এটা এরকম মনে নাও হতে পারে যে তারা খুব গভীরভাবে এটা জানেন, কিন্তু আমার বিশ্বাস যে তারা আসলে কী ধরনের সংস্কার করতে হবে এইটা বুঝেই কিন্তু এটাকে আসলে তারা পছন্দ করেছেন। অতএব আমার কাছে মনে হয় যে জনগণ যে ধরনের সংস্কার চায় কিংবা আসলে জনগণের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখন যে ধরনের সংস্কার করার কথা বলা হচ্ছে, তার সাথে আমাদের খুব বেশি পার্থক্য হবে না। খুবই পদ্ধতিগত কিংবা আসলে কোনোটা গুরুত্ব দেওয়ার, কোনটা বেশি গুরুত্ব কোনটা কম গুরুত্ব, এরকম কোনো জায়গায় ধরেন পদ্ধতিগত কিছু আলোচনা হতে পারে, কিন্তু মূল চাওয়ার সাথে খুব বিরোধ হবে এটা আমার মনে হয় না। আচ্ছা, আপনার যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি রূপরেখা তো নিশ্চয়ই রয়েছে, এই রূপরেখাটা যদি একটু জানতে চাই। আমাদের জায়গা থেকে আমরা বলছিলাম যে প্রথমত আমাদের দুইটা জিনিস আমরা বলি যে বাংলাদেশ রাষ্ট্রটার তো ধরেন যেটা আপনি একটু আগে বলছিলাম আমরা, যে এই রাষ্ট্রের যে কাঠামো, বিশেষত ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি করার সময় মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে আসলে এই ক্ষমতা কাঠামোটা পরস্পর বিরোধী একটা অবস্থার মধ্যে আছে। যেমন ধরেন বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছে, সংবিধানেরও আসলে মূলনীতির মধ্যে এমনিতে বলা হয়েছে যে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, কিন্তু ক্ষমতা কাঠামো যখন তৈরি করা হয়েছে সেইখানে এই যে মূলনীতি যেটাকে বলা হয়েছে তার বিপরীতে ধরেন একজনের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে। আচ্ছা, আবার যার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করা হচ্ছে তার কাছ থেকে জবাবদিহিতা নেওয়ার কোনো ধরনের ব্যবস্থা রাখা হয়নি। গণতন্ত্রের একটা খুব প্রাথমিক কথা হচ্ছে আসলে জবাবদিহিতা ছাড়া যে ক্ষমতা, সেই ক্ষমতা তো আসলে গণতান্ত্রিক ক্ষমতা না, সেটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা। তো আপনি বাংলাদেশে সাংবিধানিকভাবে একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করে এটার নাম রেখেছেন আপনি গণতান্ত্রিক। এই যে ধরেন এই কথার সাথে কাজের মিল না থাকা, আমরা বলি যে এই জায়গাগুলিকে আমাদের যে মূলনীতি ছিল, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে মিলে আসলে ক্ষমতাগুলিকে আসলে পুনর্বিন্যস্ত করতে হবে। সেই প্রতিফলন আপনারা দেখতে চান? আমরা এই জায়গাগুলি প্রধান জায়গাগুলিতে এই সংস্কারটা দেখতে চাই। জি, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার, আপনার কাছে যদি আবারও আসি, আপনি অহিংস গণঅভ্যুত্থানে বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে একটি দুর্নীতির মাধ্যমে যে অর্জিত যেই বিদেশে পাচারকৃত যে টাকা রয়েছে এবং দেশের মাঝে যে পুঞ্জীভূত লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে এবং এটি উদ্ধার করে জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়ার একটি দাবি করেছিলেন, একটি আইন পাশের কথা বলেছেন। আমরা যদি সেই আইনটির কথা একটু জানতে চাবো আপনার কাছে। ধন্যবাদ। আমরা এই দুর্নীতি বিরোধী যে কর্মকাণ্ড, সেটি আমরা বিগত 3 বছর আগের থেকে আমরা এই কাজটি করছি এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলাতে আমরা জনমত গঠনে কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিগত 53 বছর যে সরকারগুলোই ক্ষমতায় ছিল তারা বিভিন্নভাবে অবৈধ পন্থায় 20 থেকে 25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আর বাংলাদেশের অর্থনীতিবিদরা বা অর্থনীতি সমিতি যারা আছেন তারা একটা প্রকাশ করেছেন যে রিপোর্ট, সেটিতে বলা হচ্ছে
যে ৯৭ লক্ষ কোটি টাকা বাংলাদেশের মধ্যেই পুঞ্জীভূত আছে। তো এই টাকাটা তো জনগণের টাকা, অর্থাৎ রাষ্ট্রের মালিক জনগণের টাকা। সেখানে আমি যদি উদাহরণ হিসেবে বলি যে এই বছর বাজেট করা হয়েছে ৭,৬১,০০০ কোটি টাকা। তা আমরা যদি ১৮ কোটি মানুষ দিয়ে ভাগ দেই তাহলে আমাদের প্রত্যেককেই ৪২,৩০০ টাকা করে আমাদেরকে ভ্যাট ট্যাক্সের যোগান দিতে হবে। এছাড়াও আমাদের সরকারগুলো এ পর্যন্ত ১৮,৬৩,০০০ টাকা বৈদেশিক বা দেশিক ঋণ রেখে গেছেন, সর্বশেষ যেটা তথ্য পাওয়া যাচ্ছে। তা আমরা দেখছি আমরা রাষ্ট্রের মালিক যারা, আমাদের মাথাপ্রতি ১ লক্ষ টাকা করে ঋণ দায়গ্রস্ত আমরা। এই সকল ঋণের টাকা এবং ভ্যাট ট্যাক্সের টাকা, ঋণের কিস্তি, সুদসহ কিন্তু এই জনগণকেই পরিশোধ করতে হবে। তা আমাদের পরিষ্কার বক্তব্য যে এ যাবৎকাল যত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং দেশের মধ্যে অবৈধ টাকা হিসাবে পঞ্জীভূত আছে, সেই টাকার জন্য একটি বিশেষ আইন তৈরি করে সেই টাকা জনগণের হাতে ফেরত দিতে হবে। সে ফেরত দেওয়ার বিধানও আমরা ওর মধ্যে আইনের মধ্যে উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, সেই বিধানটা হবে এই যে এখন আমরা সারা দেশ থেকে ১,২০,০০,০০০ মানুষের কাছ থেকে আমরা অনুস্বাক্ষর নিয়েছি আবেদন নিয়ে। তো ১ কোটি আমরা টার্গেট হলো আমরা ১,৮০,০০,০০০ আমরা নিব। এখন তার চেয়ে আমরা হয়তো বেশি পেয়ে যাব। তো এই যে এই টাকাগুলো তারা কিভাবে পাবে ফেরত, যে একেবারে ফেরত নয়, সেটা তারা বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসেবে তারা পুঁজি নেবে। সেই টাকা নিয়ে তারা বিনিয়োগ করবে কৃষিক্ষেত্রে, মৎস্য চাষ, বাস, যেখানে যাচ্ছে ক্ষুদ্র শিল্প, বিনিয়োগ করে তারা অর্থনৈতিকভাবে তারা যেমন উন্নতি লাভ করবে, তাদের জীবন মান উন্নয়ন হবে, তাদের পুষ্টি চাহিদা, খাদ্য চাহিদা পূরণ হবে, তাদের শিশু সন্তানরা এদেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। পুঁজি থাকলে রুজি মেলে। তো সেই ক্ষেত্রে এই পুঁজিটা আমরা চাচ্ছি এবং সুনির্দিষ্ট আইন আমরা করেছি। এবং গত ১৮ই আগস্ট আমরা বিশাল একটা সমাবেশের মধ্য দিয়ে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছে শাহবাগে। সেখান থেকে এই সুনির্দিষ্ট আইনটি আমরা আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা এটা জমা দিয়েছি এবং ওনাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আইনের প্রতি আপনারা বেশি বেশি মানুষের জনমত গ্রহণ করবে এবং যাতে অনেকটা মানুষের যে ইচ্ছার প্রতিফলন, আকাঙ্ক্ষা বা চাহিদার প্রতিফলন, তার মধ্য দিয়ে এটা অনায়াসেই এটা পাস হয়ে যায়। এইভাবে আমরা আশাবাদী আইনটি পাস হবে। জি, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে, একটু পর সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। অ্যাডভোকেট হাসনাত কায়ুম, আপনার কাছে যদি আসি, তাহলে আমাদের যেমন আশা আছে তেমন শঙ্কাও আছে। যে সংস্কারের কথা বলছি তাতে রাষ্ট্রে মেরামত হতে অনেক সময় লেগে যাবে। অন্তর্বর্তী সরকার নিয়ে আপনার 12ই আগস্ট একটি সম্মেলন করেছিলেন, সেখানে আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারকে সমালোচনার মাধ্যমে চোখে রাখতে হবে। এটি আসলে এই রাখাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা ধরেন অনেকগুলো, আমাদের যেটা দুর্ভাগ্য যে আমাদের কোনো সরকারের কোনো জবাবদিহিতার ব্যবস্থা ছিল না। তো বাংলাদেশে যে জিনিসগুলি আসলে সংস্কার করতে চাই আমরা, তার মধ্যে একটা হচ্ছে যে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা।
মানে এটা তো কখনো না কখনো আপনাকে শুরু করতে হবে। তো বাংলাদেশের মানুষ এত বড় একটা অভ্যুত্থান করার পরে তাদের যে সরকার তারা এখন নির্বাচিত করেছে, এই সরকার আমরা চাই যে আসলে অ্যাকাউন্টেবল থাকুক। এই অ্যাকাউন্টেবল রাখার জন্যে এখন যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক এখনো পর্যন্ত অনেক জিনিসেরই আসলে নতুন প্রতিষ্ঠান আমাদের নাই, কিন্তু আমরা মনে করি এই সরকার আন্তরিক হলে দুইটা জিনিস পারে। আমাদের কোনো কোনো বন্ধু মনে করে যে একটা শ্যাডো গভর্নমেন্ট করা দরকার, ছায়া সরকার। তারা আসলে গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় কিভাবে কাজ করে, তার আসলে কি করা উচিত সেটা নিয়ে আসলে এক ধরনের দেন দরবার, চাপ দেওয়া না দেওয়া, সমালোচনা করা, রিভিউ করা, এটা করতে পারে। আর আমাদের আরেকটা জায়গা হচ্ছে, আমরা যেটা বলছিলাম যে আমাদের এই সময়ের মধ্যে যে ঘটনাটা ঘটলো, মানুষ যে ধরেন আবু সাইদের মতো ক্যারেক্টার আমরা পাইলাম, যে আসলে সমস্ত কিছুকে মানে উপেক্ষা করে একদম জীবন দিয়ে, এবং এটা আক্ষরিক অর্থে গুলির মুখে আবারও দাঁড়ানো, এইভাবে তিনি যে পথটা তৈরি করলেন, সেটার পরে আমাদের দেশের ছাত্র তরুণরা কিন্তু আর মৃত্যুকে ভয় পায় নাই, যেটা পুলিশের রিপোর্ট এসছে যে স্যার একজনকে মারিয়ে একজনই যায় আর তো বাকিরা সরে না। মানে আবু সাইদ এরকম একটা জায়গা তৈরি করেছিল যে মৃত্যুর চাইতে কম কিছুতে আবু সাইদকে আর আসলে অনুসরণ করা যাচ্ছিল না। তো এই রকমের একটা সরকার যারা তৈরি করলো, যারা আমাদের সবার, আমরা রাজনৈতিক দল করি কিন্তু আমরা নেতৃত্ব মানলাম হচ্ছে অদলীয় ছাত্রদের, আমরা বাধ্য হইলাম তাদের পেছনে জড়ো হইতে। তাইলে এই যে শক্তিটা, যারা এই অসম্ভবটাকে সম্ভব করলো, তাদের আসলে এক ধরনের তো সাংগঠনিক কাঠামো আছে, অথবা এটাকে করা সম্ভব যাদের পক্ষে, যারা পাহারা দেওয়া উচিত সরকারকে, আমরা এটাকে বলছি শিক্ষার্থী কাউন্সিল, যে কোনো নামে হইতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান থাকা দরকার। এই আন্দোলনের স্পিরিটটা যাতে এই সরকার উপেক্ষা করতে না পারে। এই সরকার যদি এর বিপরীতে যায়, অন্য কেউ যদি এর বিপরীতে যায়, তাইলে যেন এরা আসলে সরকারকে বলতে পারে এবং অন্যদেরও বলতে পারে। তার জন্যে এক ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আসলে সরকার করতে পারে। এটা সরকার করলে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়, এবং ওনার একটা পায়োনিয়ার হয়ে থাকে যে আসলে জবাবদিহিতার মধ্যে থেকে সবাইকে সাথে নিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা সম্ভব। জি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি ৭১-এ যুদ্ধ করেছেন, ৯০-এর গণঅভ্যুত্থান দেখেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান দেখেছেন। আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল বা আপনারা যেই আশা নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই আশার প্রতিফলন আপনারা এই ৫৩ বছরে দেখেছেন কিনা, আর এখন নতুন করে কিভাবে দেখতে চান? আমরা ১৯৭১ সালের যে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের যে চাওয়া পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, তো সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বিগত ৫৩ বছরে ঘটেনি। এবং কেন ঘটেনি সেটি আমরা এখন নতুন প্রজন্ম যারা এই যে ছাত্র জনতার যে বিপ্লব, যে রক্তপাতের, নিরস্ত্র মানুষের রক্তপাতের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকারের কাছেও আমরা তুলে ধরতে চাই। আমরা ১৯৭১ সালে দেখলাম দেশ স্বাধীন হলো, কিন্তু সেই গোড়ায় গলদ নিয়েই কিন্তু যাত্রা শুরু হলো। কীভাবে? সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেমন আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, যে পুলিশ পাকবাহিনীর সাথে ছিল, যে সচিব, এসডিও, ডিসি তারা পাকবাহিনীর সাথে চাকরি করত, এবং প্রশাসনের সব সেক্টরে যারা ছিল পাকবাহিনীর সাথে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম। মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করে রাষ্ট্র ব্যবস্থা তাদের দিয়েই পরিচালনা শুরু করলো। এই যে বিপ্লবী একটা শক্তিকে রাষ্ট্রের উন্নয়নের কাজে বা রাষ্ট্রের কাজে ব্যবহার না করে এই যে একটা ভুল বা ভ্রান্তি পথে নেওয়ার কারণেই, এবং যারা সংবিধান রচনা করলেন, চরম একটি দুঃখজনক বিষয় হচ্ছে সে সংবিধানের মধ্যে যে রাষ্ট্রটা গঠন হলো যুদ্ধের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই রাষ্ট্রের সংবিধানে প্রিয়াম্বলে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা শব্দ দুটোই নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক। এবং আমি তার সাথে উদাহরণ দিয়ে বলতে পারি, আজকে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ঘটল, আজকে রাষ্ট্রের চরিত্র কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, সেই আমলাতন্ত্র নির্ভর আছে। আমরা কিন্তু আজকে ছাত্র জনতার দাবির মুখে অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রের প্রধান
মানে অন্তর্বর্তীকালের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, কিন্তু কার কাছ থেকে দায়িত্বটি গ্রহণ করলেন, কোন সংবিধান নিয়েছে দায়িত্বটি গ্রহণ করলেন, তার কোনো স্বতন্ত্র ভাবনা আছে কি না। আজকে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা যতই বলি না কেন, যদি সাংবিধানিক ওই কাঠামোর মধ্যেই উনি অবস্থান করেন তবে এটি আর সম্ভব হবে না। সেই জন্যই আমরা রাষ্ট্রচিন্তার মুখ থেকেও শুনছি যে পাহারা দিয়ে রাখতে হবে। তো সেই ভুল পথেই আমরা যদি হাঁটতে থাকি, প্রতি বিপ্লবীরা আবার আমাদেরকে বিপথে নিয়ে যাবে। যেমন ৭১ সালের একটি মুক্তিযুদ্ধে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিজয়কে প্রতি বিপ্লবীদের হাতে, যারা মুক্তিযুদ্ধের সাথেই তাদের সম্পর্ক ছিল না, তাদেরই সংবিধান তৈরি এবং তারাই সেই সংবিধানের ধারক বাহক হয়ে আজকে পরিবারতন্ত্রের মধ্য দিয়ে একটা রাষ্ট্রকে ব্যবহার করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করছে এবং জাতির চরিত্রকে নষ্ট করে দিয়ে গেছে। এখন এখান থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া আর বিকল্প নাই। আমরা চাইব এই রাষ্ট্রের যিনি দায়িত্ব নিয়েছেন তিনি পরিষ্কার করে বলবেন তিনি কি করতে চান, তিনি কি করতে চান। তিনি এই সাংবিধানিক বিধিবিধানের মধ্যেই থাকতে চান, না তিনি এই রাষ্ট্রকে নতুন করে সংস্কার করে মানে আপনি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হতে পারে এবং অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার বিষয়টি কিন্তু তুলে ধরছেন। আমরা আরও একবার সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, বিরতি নিয়ে আমরা এই আলোচনায় ফিরে আসব। দর্শক, আরও একবার ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আরও একবার। বিরতির পর আরও একবার আমন্ত্রণ নিউজ আওয়ার এক্সট্রা। আমি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আপনার কাছে একটু আসতে চাব। আজকের একটি শিরোনাম আপনি দেখেছেন নিশ্চয়ই, যে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চায় বিএনপি। এই যে সংস্কারের এবং একটি রোডম্যাপ চাই, এই রোডম্যাপটার সাথে আপনি কতটুকু একমত, বা এই রোডম্যাপ আর কি তারা যে চাচ্ছে তার এই দাবির সাথে আপনি কতটুকু একাত্ম? না, এইটা সত্য যে একটা রোডম্যাপ আসলে সরকারের কাছ থেকে অনেকেই চাইতে পারে। বিএনপি চেয়েছে সেটা একরকম, কিন্তু সবারই ধরেন একটা আকাঙ্ক্ষা আছে যে আসলে সরকার কি ধরনের সংস্কার করবে এবং কিভাবে করবে, কতদিনের মধ্যে তারা করতে চায়। আমাদের জায়গা থেকে আমরা দুইটা জিনিসের কথা বলছি, যে আমরা মনে করি যে সরকারের দুইটা কাজ করার আছে এখনই। একটা হচ্ছে যে আসলে যে সমস্ত জায়গাগুলিকে আমরা মনে করি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, সেই সব জায়গা, বিচার বিভাগই হোক আর ধরেন অর্থ বিভাগেই হোক, ব্যাংকিং সেক্টরে হোক, সেই জায়গাগুলিতে টাস্ক ফোর্স করে তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে বলা দরকার যে এইখানে কী কী প্রবলেম আছে, সেই প্রবলেমগুলির কী ধরনের সমাধান আসলে হতে পারে, তার কতগুলো আসলে ওপিনিয়ন তারা একটা টাস্ক ফোর্সের মাধ্যমে নিতে পারে। একসাথে 10টা 15টা টাস্ক ফোর্স করতে পারে যে সমস্ত সেক্টর। আরেকটা জিনিস আমরা মনে করি যে পিপলের সাথে তাদের ডায়ালগ ওপেন করা দরকার। যত রাজনৈতিক দল আছে, যত শ্রেণী সংগঠন, গণসংগঠন, পেশাজীবী, ধর্ম, বিভিন্নভাবে তাদের উচিত হচ্ছে, আমরা এটাকে বলি গণ আলোচনা, যে তাদের কাছে জানতে চাওয়া উচিত যে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান, কি কি পরিবর্তন আপনারা চান। তো আমরা বলি যে এই দুইটা জায়গা থেকে যদি আপনি মতামতটা নেন, তাহলে একটা কমন মিনিমাম জায়গা পাবেন যে সবাই অন্তত এতটুকু চায়। জি, আমলাতান্ত্রিক একটি কাঠামো রয়েছে, এটার পরিবর্তনটা হ্যাঁ, আমলাতন্ত্র ধরেন সবগুলো জায়গা, আপনার প্রশাসন বলেন, আপনার ধরেন সংসদ কিভাবে চলবে, আইন কিভাবে হবে, আপনার এই রকম অনেকগুলো জায়গা আমাদের ধরেন আমরা প্রধান উপদেষ্টাকে বলছি যে আমাদের লিখিত প্রস্তাবগুলি আছে, আপনাদের লোকজনের কাছেও আছে, উপদেষ্টারা অনেকেই জানেন, বাট আবারও আমরা দিতে চাই। তো সেইটা হচ্ছে আমরা বলতেছি কমন মিনিমামটা আপনার বের করা দরকার, এবং বের করে এইটাকে আমরা বলছি সংস্কার ফ্রেমওয়ার্ক, যে এইটুকু সংস্কার করার জন্য বাংলাদেশের সমস্ত মানুষ কম বেশি একমত। তাহলে এইটা করার জন্য আসলে একটা যেটা হইতে পারে, টেকসই করার জন্য যেটা করতে পারে, যে ওনারা একটা রিফর্ম অ্যাসেম্বলি ডাকতে পারে, 3 মাসের মধ্যে এটা করে নিয়ে আসলে সংবিধানের যে সমস্ত ভাষাগত পার্থক্য করা দরকার, সংস্কার করা দরকার, এটা করে নিলে
একটা গণভোটে দিলেই এটা হয়ে যেতে পারে এবং সেইখানে নির্বাচনের যে সংস্কারটা হবে সেই পথে আসলে নির্বাচনটা করে তাদের কাছে ক্ষমতা দিয়ে গেলে বাংলাদেশের মানুষ তাদেরকে আসলে সারা জীবন বাংলাদেশের ইতিহাসে তারা একটু অন্য জায়গায় থাকবেন। তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি সংক্ষেপের বিষয়টা এইভাবে সমাধান করা যেতে পারে এবং এটার জন্য খুব বেশি সময় লাগবে এরকম আমাদের মনে হয় না। আবার একদম এটার জন্য সময় দেব না, বাংলাদেশের মানুষের সেই রকমের অধৈর্য হইলেও আসলে চলবে না। আচ্ছা, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার, আপনার কাছে যদি আসি, একটি পরিবর্তিত বাংলাদেশ, নতুন স্বপ্ন, গণতান্ত্রিক একটি দেশের নির্বাচনের মাধ্যমে কিন্তু জনগণ তার জনপ্রতিনিধি বেছে নেয় এবং এই যে ভবিষ্যতে জনগণ কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন বলে আপনার মনে হয়? এই যে একটি গণ অভ্যুত্থান আমরা দেখলাম, তারপরে নিশ্চয়ই মানুষের মন মানসিকতা আর একটু পরিবর্তন হবে, বা কীরকম নতুন বাংলাদেশ দেখতে চায়? যেহেতু আমরা অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে কাজ আছে, আমাদের স্বপ্ন আছে। যেরকম আমরা প্রথমত মনে করি যে অর্থনীতির ঘূর্ণয়মান চরিত্রই হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক চরিত্র। যে পর্যন্ত না অর্থনৈতিক এই লুটপাট বা দুর্বৃত্তায়নের রাজনীতিকে যদি আপনি প্রতিরোধ না করতে পারেন, তার মূল শিকড় যদি উপড়িয়ে না ফেলতে পারেন, সে পর্যন্ত কোনো ধারাই, আপনি গণতন্ত্র বলেন, নির্বাচন বলেন, কোনোটাতেই সাধারণ মানুষের নাগরিকের অধিকার বা ইচ্ছার প্রতিফলন ঘটবে না। আমরা পরিষ্কার করেই বলছি যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র দিয়ে কোনো সরকার প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমরা যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে যে আইনটি জমা দিয়েছি, সে আইন পাশের মধ্য দিয়েই এই দুর্নীতিবাজদের একদম গ্রামাঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত, বিদেশ পর্যন্ত ধরা যাবে, যেখানে ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং ল অনুযায়ী টাকা উদ্ধার করা যায়। এবং ইতিমধ্যেই অধ্যাপক আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস আলী, তিনি কিন্তু বলেছেন বিদেশ থেকে টাকা উদ্ধার করবেন। তা আমরা চাই উদ্ধার করে রাষ্ট্রের পকেটে ঢুকানো যাবে না, উদ্ধার করে একটা স্বতন্ত্র জাতীয় সংস্থা, যে প্রস্তাবটি আমি দিয়েছি, সেই সংস্থা টাকা উদ্ধার করবে এবং ওই সংস্থাই জনগণের টাকা জনগণকে ফেরত দিবে, বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে দিবে। 1 লক্ষ থেকে 1 কোটি টাকা আমরা সিলিং করে দিছি, এর মধ্যে যার যার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী তারা পাবে। এইটা করলেই আমি মনে করি যে আগামীতে এই সরকার একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে দেশকে গড়ে তুলতে পারবেন এবং এই অর্থগুলো যদি সাধারণ মানুষের হাতে, কৃষিক্ষেত্রে যায়, কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়বে, ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলো সচল হবে এবং মানুষের জীবন মানের উন্নয়ন হবে। একটি রাষ্ট্রের মানুষের যদি জীবন মান উন্নয়ন না হয়, শুধু রাষ্ট্রের ইট পাথরের দালান কোঠা, সেতু, ব্রিজ এই নির্মাণ করে চুরি চামারি করে এই দেশটাকে আর পঙ্গু বানানোর কোনো প্রয়োজন নেই, তা আমি মনে করছি না। সেই জন্যে এই আইন পাশের মধ্য দিয়ে দুর্নীতিবাজদের যে মূল শিকড়, সেটা উচ্ছেদ হোক। দুর্নীতিবাজদের আইনত আমরা যে আইনগুলো সাজানো আছে সেই অনুযায়ী তাদের শাস্তির বিধান করে দেশকে একটা সুস্থ স্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের কর্ম এবং আমাদের অর্থনৈতিক সাম্যতা ফিরে নিয়ে আসাও আমাদের দায়িত্ব। সেই কারণে আমরা এই নতুন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, দুর্নীতির মূল শিকড় উৎপাদন করতে আইনটি পাশ করে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সাম্যতা শুরু করে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, এই অহিংস নীতিতে সারা বাংলাদেশকে একটি ছাতার নিচে নিয়ে আসতে হবে। সে ছাতার না হবে অহিংস বাংলাদেশ, অহিংস পরিবার, অহিংস নাগরিক। জি, অ্যাডভোকেট হাসনাত কায়ুম, আপনার কাছে যদি বলি, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সবকটি খুনের মামলায় কিন্তু সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করা হচ্ছে। এটা আপনি একজন যেহেতু অ্যাডভোকেট, আইনজীবী, আপনি এটা কিভাবে দেখছেন? এইটা আসলে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে সরকার আসলে কোনোভাবেই সে যে এখনো স্থিতিশীল হয় না, এটার একটা প্রতিফলন। কারণ এই প্র্যাকটিসটা হচ্ছে আগের প্র্যাকটিস। আগের সরকার যে ধরনের কাজ করতেন, যেইভাবে বিভিন্ন রকম মানুষকে ধরেন
সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই গ্রেফতার করতেন কিংবা মামলাটা ঠিকমতো দাঁড় করাতে পারতেন না, তারপরে আটকে রাখতেন। এইটার এক ধরনের প্রতিফলন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে আমাদের এখানে পুলিশকে যে সংস্কার করার কথা বলছেন, প্রশাসনকে যে সংস্কার করার কথা বলছেন, সেই কাজটা এখন আপনার শুরু করা যায়নি। এটা সত্য যে এইখানে এই সমস্ত অনেক লোকই দুর্বৃত্ত, অনেক লোকই অনেকভাবে জড়িত, কিন্তু এই সব মানুষ একই রকম আসলে এই সমস্ত যে মামলাগুলি আমরা সাধারণভাবে দেখছি সেই মামলাগুলির মধ্যে আসার উপযুক্ত নয়, তাদের জন্য আলাদা আলাদা মামলা হওয়ার কথা ছিল। তো এখনো পর্যন্ত সরকার এই কাজগুলি গুছিয়ে করার জন্যে তার হাতে আসলে লোক বল নাই, এবং পুরনো লোকজন তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া যায় নাই, এটাও স্পষ্ট। তা আমার কাছে মনে হয় যে এই সরকার এই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, এবং এইখানেও আসলে একটা পার্থক্য সূচিত হবে যে আসলে অতীতের সরকারগুলি তার প্রতিপক্ষকে যেই পথে আসলে দমন করার উদ্যোগ নিয়েছে সেই রকমের ভাবে আসলে তাদেরকে দমন করার জায়গাটা এই সরকার যাবে না, কিংবা এটা জনগণের আকাঙ্ক্ষাও তা না। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটা প্রকৃতপক্ষে একটা আইনের শাসন এবং প্রত্যেক মানুষের মর্যাদার জায়গাটা আসলে সুনিশ্চিত করা। এইটাই হচ্ছে অভ্যুত্থানের স্পিরিট, এবং সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে সরকারকে আরও সতর্ক হওয়া দরকার এবং এই জায়গাটাকে গুরুত্বের সাথে আগে পুনর্গঠিত করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। জি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, আপনার কাছে আরো একবার আসতে চাই যে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হতে পারে? আমরা তো আশাবাদী মানুষ, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশটি স্বাধীন করেছিলাম। ভবিষ্যতের এই বাংলাদেশ সুন্দর সাম্যের বাংলাদেশ হবে সেটা আমরা প্রত্যাশা করি। সেই সুযোগটা কিন্তু আজকে সৃষ্টি হয়েছে। আজকে ছাত্র জনতার যে রক্তক্ষয়ী অভ্যুত্থান, সেই অভ্যুত্থান কিন্তু আমাদের জায়গা করে দিয়েছে, কিন্তু আমরা যদি সঠিকভাবে সেটিকে মূল্যায়ন না করে আমরা যদি সঠিক পথে না হাঁটতে পারি, আবার আমাদের ভবিষ্যৎটা অনিশ্চিততার পথে চলে যাবে। সেই কারণে আমরা বারবার বলছি, বারবার অনুধাবন করার চেষ্টা করছি, যে বোঝাতে চেষ্টা করছি সরকারকে, এবং যে আজকের যে রাষ্ট্রের যে সংবিধান, এই সংবিধান বা এই রাষ্ট্র কাঠামো রেখে যে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়া যাবে সেটাই আমরা বিশ্বাসী না। আমি প্রায়শই আমার ফেসবুকে লিখি যে রাষ্ট্রের নামক হুক্কার খোল নলচে পাল্টাতে হবে। যে রাষ্ট্র যে হুক্কা সবাই একবার করে টেনে গেছে, যতগুলা রাজনৈতিক দল আছে সবাই ধূমপান করে গেছে, লুটপাট করে গেছে, এই হুক্কার খোল নলচেটা পাল্টাতে হবে, তবেই একটা সুন্দর বাংলাদেশ গড়া যাবে, বিনির্মাণ করা সম্ভব হবে। আমরাও সেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় রয়েছে, একটু সুন্দর বাংলাদেশ দেখব, একটি পরিবর্তিত বাংলাদেশ দেখার আশাই কিন্তু আমরা সবাই ব্যক্ত করি সবসময়। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদের ধন্যবাদ। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। নিউজ আওয়ার এক্সট্রা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।